আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল আলম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে দেখতে আবারও ট্যুরের সিজন চলে আসলো, তাই আমরা এবার যাচ্ছি বান্দরবানের আলীকদম, সেখানে মারান্তঙ্গে এবার আমরা এক রাত থাকবো। আর এবারে আমার সফর সঙ্গী হিসেবে আছে ফারহান। এই যে হ্যালো। হ্যাঁ, এবারে আমরা 11 জন যাচ্ছি। আমার বাকি ট্যুরমেটরা আমার পিছনে আছে। ইনশাল্লাহ আমরা বাস স্ট্যান্ডে গেলে সেখানে সবার সাথে পরিচয় হবে। আমরা আজকে এখন রওনা দিয়েছি, এখন বাজে 9:30। আমরা 10টার বাসে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিব। পরবর্তী কিভাবে যাচ্ছি আমরা, আমাদের পুরো যাত্রা পদ্ধতি এবং সিস্টেমগুলো আমরা জানিয়ে দিই। রাতে 10টার বাসে আমরা পান্থপথ থেকে রওনা দিয়েছি বান্দরবানের উদ্দেশ্যে। আমাদের সাথে আছে ফারহান, এখনও সে মাস্ক পরে আছে। এরপরে আছে লালন, তার পাশে কিষান, সে এনআইডি কার্ড গোছাতে ব্যস্ত হয়ে গেছে। পিছনে আছে রাইয়ান, তার পাশে ইশাম, এরপরে মিম, তারপরে লামিম, পিছনে আছে রাহাত, রাইয়ান আর একাকী নিলয়। সে আশা করতেছে তার পাশে সুন্দরী কোনো মেয়ে বসবে, কিন্তু দেখা যাক তার আশা কতটা বাস্তবায়িত হয়। আমরা আবার এরপরে চলে যাব পরের ধাপে। আমরা আলীকদমে নেমে এখন আলীর গুহার দিকে রওনা হয়েছি। তো আলীর গুহায় নামার রাস্তাটা একটু দেখাতে যাচ্ছি আপনাদেরকে। আমাদের লামিম, ফারহান, রাহাত ওরা আগে আগে চলে গিয়েছে গুহার উদ্দেশ্যে। ভাই এত মানুষ সবাই একসাথে হবে না, আগাইতে থাকো তোমরা। আরে আমাদের না ভাই, তুই মেয়েদের পরে দেখা। আমরা আলীকদম থেকে এখন আসছি আলীর গুহাতে। আলীর গুহাতে একটা দল অনেকটা আগায় গেছে। আমরা 2 নাম্বার গুহাতে আসতে পারছি, এর 3 নাম্বারটাতে আর যাই নাই। তো 3 নাম্বারটাতে যারা গেছে তারা এখন ফিরে আসতেছে। এই জায়গাটা পুরোপুরি অন্ধকার, এখানে প্রাকৃতিক আলো পৌঁছার কোনো ব্যবস্থা নাই। আপনাকে টর্চ নিয়ে এখানে আসতে হবে। যারা গেছিল তারা ফিরে আসতেছে, আমরা দেখি তারা কিভাবে আসতেছে। এই যে এখানে পাট কেটে বলো সবাই কোথায়, এই যে এখানে একটা পাট কেটে বলো, এইখানে পাট কেও, এই দেখো কোথাও পাট কেটে দেখছো। সবাই পিছনের জন্য বলে দিও। এখানে যেতে হলে একদমই টর্চ নিয়ে যেতে হবে, টর্চ ছাড়া এখানে সবাই যাওয়া পিছনের সম্ভব জন্য না। বলে দিও, একজন একজন করে। তোর মিয়া ফাউল একটা বলা। আচ্ছা এই পাথরটা নামানোর সময় সামনে কিন্তু ধরবো না, এটা আগে পাথর। পাথরকে ধরবো। তোমরা যে এত দূরে গেছো, আসার সময় একটু কাদা পকেটে করে নিয়ে আসবে না? এই যে দেখছো এখানে একটা কেচাল আছে। তোমাদের লাইট লাগবে? না না না, ফাউল পড়া। এখানে কারো লাইট লাগবে? লাইটটা ওদিকে দে। লামিম বের হয়ে গেল, এখন জিসান আসলো। দুর্বল দিশান। এরপরে রাহাত চেষ্টা করতেছে আসার জন্য। ভাই আলী গুহার একটা গল্প আছে, এটা কি বলছেন? আলী গুহার গল্প এখন আলী গুহার একটা ইন্টারেস্টিং গল্প, যার যার জানা দরকার তারা গুগলে জেনে নিবে। আমি যেহেতু জানি না। কিছু আসিস না, পিছলা হবে। ধ্বংস করে দেয়া। আপনার আলী গুহা নিয়ে একটা ইন্টারেস্টিং গল্প আছে, যে আমরা শব্দতে সংযত হই, ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াই। টাকা সুন্দর ভিডিও হচ্ছে। আরে দেখ দেখতে ইনশাআল্লাহ। ওই যে পাদে এখানে পাদে। আমাকে একটু ধর কেউ ভাই, ব্যাকআপ দে। এই এই জায়গাটা পাদে। লামিম সামনে ধরো। লারেন তুমি ওখানে গেল। আরে ভাই লাইট ধরতাছি, কয় লাইট লাইট আমাদের। একজন কো চাপ। লাইট রায়হান কে দাও, রায়হান সাথে নিচে পিছলাচ্ছে ওই জুতা পরে। সব পিছনে দাও ওদিকে দাও লাবেন। পিছনে লাইট দে। ধরিবান এটা কারো করার জন্য আসলে অনেকটা কষ্টকর হয়ে যায়। আমিও চিন্তা করছি আমার জন্য কষ্টকর হবে, তাই আর কোন দেখেন দেখতে পাচ্ছেন? ভিতর পর্যন্ত যাই নাই। বলো তুমি ভয় পাচ্ছিলে জন্য আমাকে রেখে দিছো সাথে। কোনখানে এখানে? এই যে আমার লাইট। হ্যাঁ, আসলে এই গুহার ভিতরে ঢুকতে তো ভয়ই লাগবে, কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এতটুকু আসছি সেটাই অনেক ভয়ঙ্কর। অনেকটা হামাগুড়ি দিয়ে আসতে হয়েছে আমাদেরকে। সেটা কই দিব? এই যে ফাটানোর মতো। তোমরা বীর শিশু, বলবি না, আমি আছি তো এখানে। মুক্তিযোদ্ধার কোনো শিশু যৌবন কেউ নাই। আয় বাড়ায়। এই তো মেনে হ্যাঁ, এটা ঠিক করে আসতে পারে। আমাদের ইশামকে নিয়ে আসতে কিছুটা বেগ পাইতে হচ্ছে।
লামিম তাকে উদ্ধার করতে গেছে। এর পিছনে আমাদের আরো তিনজন বাকি আছে, রাইয়ান, হ্যাঁ এই পাইপের সাথে এই পা যেহেতু দুই কইছে এই পাইপের সাথে ভয় পাবি না তুই নিজে সাহসী হ্যাঁ নাম এই পাটা নামাই দিতে সবই আমাদের আলী কদম আবাসিক থেকে আমরা এখন তাঁবু নিয়ে রওনা দিচ্ছি মারায়নতংয়ের উদ্দেশ্যে। দেখাবো উপরে। আমরা এখন সেই মারায়নতংয়ের চূড়ায় ওঠার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সবাই তাঁবু এবং ব্যাগ নিয়ে পুরো উদ্যমে এগিয়ে চলতেছে, কেউ কেউ সামনে, কেউ কেউ পিছনে। এখন আমাদের ঘড়িতে সময় 12টা 5, আমরা রওনা দিয়েছি। দেখা যাক উঠতে কতক্ষণ লাগে। আমরা জয় করে আসবো মারায়নতং। আলী কদমে থেকে যখন মারায়নতং পাহাড়ের দিকে উঠতে থাকবো, তখন কিছু দূর ওঠার পরেই এরকম দৃশ্য চোখে পড়বে, অসাধারণ দৃশ্য। রোদ খুব কষ্ট দিচ্ছে, কিন্তু দৃশ্যটা আসলেই অসাধারণ, চোখ জুড়িয়ে যাবে এই বাংলার রূপ দেখে। এরকম খাড়া পাহাড় বেয়ে আস্তে আস্তে উপরে উঠে আসতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা খাড়া পাহাড়। মাত্র 10-12 মিনিট আছি, কিন্তু এখন বসে বসে হাঁপাচ্ছি। সুন্দর রাস্তা করা আছে, ইটের রাস্তা করা আছে, কিন্তু প্রচণ্ড খাড়া। আমরা অনেকটা উপরের দিকে চলে আসছি এখন। এখান থেকে ভিউটা দেখাতে চাচ্ছি। এটা না দেখলে আসলে বলে বোঝানো যাবে না জায়গাটা কতটা সুন্দর। চারপাশে অনেক উঁচু পাহাড়, এর মাঝখানে আমি একটা পাহাড়ের অনেকটা উপরে অবস্থান করছি, এবং যে সমতল ভূমি থেকে আমরা উপরে উঠেছিলাম সেটা নিচে দেখা যাচ্ছে। নিচে যে সমতল ভূমি দেখা যাচ্ছে ওই লেভেল থেকে আমরা উপরে উঠেছি। আমাদেরকে আরও উপরের দিকে উঠতে হবে, এখন অনেকটা পথ বাকি আছে। রাতে আমরা এখানটাতেই ছিলাম। মেঘ এখন অনেক নিচে চলে আসছে, দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না। আমাদের থেকে অনেকখানি নিচের স্তরে এখন মেঘ অবস্থান করতেছে। এখানে প্রায় 50টার মতো তাঁবু ছিল রাতে, এখন আছে, বাট মানুষজন দেখা যাচ্ছে না, কারণ সূর্যোদয় দেখার জন্য আরেকটু উপরে সবাই অবস্থান করতেছে। আমিও একটু পরে সেই দিকে যাব, সামনে একটা রাস্তা আছে, সেদিক দিয়ে আরেকটু চূড়ায় উঠা যাবে। যেমন খাড়া পথ দিয়ে আমরা মারায়নতংয়ের চূড়ায় উঠেছি, সেরকম আরেকটু খাড়া ঢাল বেয়ে উপরে উঠতে হবে। আর সেটাই সর্বোচ্চ চূড়া মারায়নতং পাহাড়ের। সকালবেলা সেখান থেকেই সবাই সূর্যোদয় দেখে, তবে সেখানে রাত্রি যাপন করার কোনো অনুমতি বা ব্যবস্থা নেই। আমিও চেষ্টা করতেছি, আমার দলের সঙ্গীরা সবাই ইতোমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। দেখা যাক কতটুকু সুন্দর উপভোগ করতে পারি সেখান থেকে। কিছুটা ট্রেকিং করার পরে আমি চূড়ায় আসতে পেরেছি। এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, আর পিছনে বটগাছের পাশে যেটা, সেটা একটা মন্দির। আমার আগেই মারায়নতং রাত্রি যাপনকারী সকল সঙ্গীরা উপরে চলে এসেছে। তারা এখানে একটি নতুন দিনের, নতুন সূর্যোদয়ের অপেক্ষায়।
নিলয়। আস্তে আস্তে সূর্যের দেখা পাচ্ছি আমরা, নতুন দিনের নতুন সূর্যোদয়। আমরা এখন পুরো মেঘের স্তরের উপরে, নিচে যে সাদা অংশ দেখা যাচ্ছে সেটার নিচে আসলে অনেক নিচে পাহাড়। বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে মেঘগুলো উপরে চলে আসবে। সারিবদ্ধ তাঁবু দেখা যাচ্ছে। আসলে রাতে বেলা এভাবেই সারিবদ্ধভাবে সবাই তাঁবু বিছিয়ে থাকে এখানে। তাঁবুর পিছন পাশটাতে লক করার সিস্টেম আছে, আর সামনের পাশটা দিয়ে সবাই আসলে আকাশ বা পাহাড় এগুলা উপভোগ করে। আমি আসলে এখানে দেখাতে যাচ্ছি যে আসলে পুরো পাহাড়ের চূড়াটাতে কিভাবে তাঁবুগুলো বিছিয়ে রাখা হয়। আর সামনে যে নীল কালারের ঘরটি দেখা যাচ্ছে, এটা আসলে মূলত হোটেল। এখানে পানি এবং খাওয়ার ব্যবস্থা আছে। কেউ যদি এখানে এসে খাবার অর্ডার করেন তাহলে তারা খাবার প্রস্তুত করে দেন। সবাই আসলে মূলত রাতের ডিনারটা এখান থেকে ব্যবস্থা করে থাকেন, আর টুকিটাকি পানি বা অন্যান্য সময় খাবার লাগলে এখান থেকে নেওয়া যেতে পারে। কিছুক্ষণ পরেই সবাই তাঁবুগুলো উঠিয়ে ফেলবে, কারণ এখানে আসলে মূলত সবাই আসে রাত্রি যাপনের জন্য। সকাল বাড়ার সাথে সাথে রোদ উঠতে থাকে, তখন এখানে প্রচণ্ড গরম অনুভূত হয়। আর আমরাও কিছুক্ষণ পরে তাঁবুগুলো গুছিয়ে চলে যাব আমাদের পরের স্টেপে, যেখানে কিছু কিছু আমাদের সঙ্গীরা যাবেন দামতুয়া ঝর্ণার দিকে। আর দু একজন হয়তোবা এত বেশি হেকটিক সামাল দিতে পারবেন না, সেই কারণে তারা থেকে যাবেন। তাদের মধ্যে আমিও থাকবো। তো এই কারণে আমাদের মারাংতং ট্যুরের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। দামতুয়া যেহেতু আমার যাওয়া হচ্ছে না, তাই দামতুয়া সম্পর্কে কিছু আর জানাতে পারছি না। এই যে তাঁবুগুলো দেখা যাচ্ছে এগুলোতেই আমরা ছিলাম, আর আমি একটু তাঁবুর ভিতরের দৃশ্যটা দেখাতে চাচ্ছি যে আসলে তাঁবুগুলো কীরকম থাকে এবং এটার সাইজ কীরকম থাকে, ভিতরে কীরকম থাকে। এখানে একটা তাঁবুতে 2 থেকে 3 জন থাকতে পারে। তবে অবশ্যই যারা পাহাড়ে আসবেন তারা কিছু সেফটি মেনটেন করে আসবেন, যেমন আপনার কিছু ওষুধ, ফ্লাজিল, স্যালাইন এগুলো সাথে রাখা উচিত। বিশেষ করে হেক্সিসল, অডোমস এগুলোও রাখতে হবে, কারণ যেহেতু এখানে ট্রেকিংয়ে আসলে অনেক সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, পা পিছলে যেতে পারে এই কারণে। আর একটি জিনিস সবাইকে অনুরোধ করতে চাই, যারা ঘুরতে আসবেন অবশ্যই এখানে ময়লা আবর্জনা ফেলবেন না যেখানে সেখানে। চেষ্টা করব আমরা সবাই যাতে এগুলো আবার পলিথিনে র্যাপ করে নিচে নিয়ে কোনো একটা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য।